ভারতীয় গণমাধ্যম এবং মানুষের আলোচনা এবং অভিব্যক্তি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের সরকার পতনে তাদের অবর্ণনীয় ক্ষতি হয়ে গেল। তাদের আলোচনায় বারবার দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদীর উত্থান হয়ে যাবে, সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে তারা একটু বেশি টেনশন করছে, আর এই টেনশনের যথেষ্ট কারণও আছে। একটা একটা করে আলোচনা করব, একটু ধৈর্য ধরে শুনেন। এতদিন তো আসলে নানান কারণে অনেক কিছুই বলতে পারিনি। দেখেন, আন্তর্জাতিক রাজনীতির মাঠে খেলা চলে গিভ অ্যান্ড টেকের। এক দেশ আরেক দেশকে একটা সুবিধা দেয়, বিনিময়ে অন্য একটা সুবিধা নেয়। আওয়ামী লীগ সরকারের সাথেও ভারতের গিভ অ্যান্ড টেক সম্পর্ক ছিল, কিন্তু সেক্ষেত্রে সম্পর্কটা ছিল আওয়ামী লীগের সাথে, বাংলাদেশের সাথে না। ভারত বাংলাদেশ থেকে ট্রানজিট সুবিধা নিয়েছে, বাংলাদেশের বন্দর ব্যবহারের অনুমতি নিয়েছে, বড় কিছু প্রকল্পে চীনের প্রবেশ আটকে দিয়েছে। এর বিনিময়ে বাংলাদেশও ভারতের কাছ থেকে কিছু প্রত্যাশা করেছিল, যেমন তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ, ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ভুটানে বাণিজ্য করার সুযোগ ইত্যাদি। কিন্তু ভারতেরটা পেলেও বাংলাদেশ কিন্তু কিছুই পায়নি, কারণ আওয়ামী লীগ একটা জিনিস পেয়েছিল এই সব কিছুর বিনিময়ে, সেটা হলো অবৈধভাবে ক্ষমতায় থাকার বৈধতা। অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, মিডিয়া দিয়ে আমাদের নির্বাচনকে নিয়ন্ত্রণ করেছে ভারত। অবৈধভাবে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল, আর এই ক্ষমতার বিনিময়ে গুরুত্বপূর্ণ কোনো সুবিধা না দিয়ে বাংলাদেশের কাছ থেকে সুবিধা আদায় করেছিল ভারত। সেই সাথে ক্ষমতায় রাখার বিনিময়ে ভারতের সবচেয়ে বড় যে ভয়, সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদ, সেইটাকে ঠেকিয়েছিল বাংলাদেশের মাধ্যমে। বাংলাদেশের সাথে লাগানো ভারতের এই 7 রাজ্যের বিচ্ছিন্নতাবাদীরা অনেক সময়ই বাংলাদেশে আশ্রয় নিত বলে আমরা শুনেছি। এদেরকে ধরে ধরে ভারতের কাছে সোপর্দ করেছে শেখ হাসিনা সরকার, যার বিনিময়ে অগণতান্ত্রিক নির্বাচনে পূর্ণ সমর্থন দিয়েছিল ভারত। দেখেন, পাশাপাশি দুই দেশের মধ্যে ট্রানজিট থাকবে, একে অন্যের বন্দর ব্যবহার করবে, এগুলো স্বাভাবিক ঘটনা। এসবের মাধ্যমে বরং পজিটিভ জিনিসই ঘটে। কিন্তু বছরের পর বছর যখন সকল সুবিধা ভারত নিয়ে যাচ্ছিল আর বাংলাদেশ কিছুই পাচ্ছিল না, তখনই মানুষের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাবের সূচনা হয়। একে একে যখন পুরো বাংলাদেশের ভূমি ব্যবহারের অনুমতি ভারত নিয়ে নিচ্ছিল আর বিনিময়ে আমরা তিস্তার পানিও পাচ্ছিলাম না, তখন আর মানুষকে ধরে রাখা যায় নাই। এই জিনিসগুলোই ভারতের বড় চিন্তার কারণ। ফাও ফাও সুবিধা তারা নিতে পারবে না, এখন ডিল হবে সমানে সমানে। ডক্টর মোহাম্মদ ইউনুস এনডিটিভির এক সাক্ষাৎকারে বলেছেন, যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যায় তবে সেভেন সিস্টার্সও কিন্তু অস্থিতিশীল হয়ে উঠবে। মানে সেভেন সিস্টার্সের নিরাপত্তার জন্য ভারতকে এখন বাংলাদেশকে অবশ্যই সমীহ করতে হবে। নিজেরা ট্রানজিট নেওয়ার পাশাপাশি আমাদেরকেও প্রপার ট্রানজিট দিতে হবে, তিস্তার পানি বন্টন চুক্তি করতে হবে। আওয়ামী লীগের সাথে লম্বা সময়ের সম্পর্কে দেশের প্রতিটি সেক্টরে ঢুকে গিয়েছিল ভারত। এখন দেশের মানুষের মধ্যে এমন ভারত বিদ্বেষী আচরণে তারা অনেক বেশি চিন্তিত। তাই দেশের ভিতরে অল্প কিছু সহিংসতার ঘটনাকে বিশাল করে দেখাচ্ছে তারা। ধর্মীয় আক্রমণটাই শুধু দেখাচ্ছে, কিন্তু আমাদের দেশের মানুষ যে মন্দির রক্ষা করলো সেইটা দেখাচ্ছে না। এখন ভারত সরকারকে নতুন করে বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, কারণ চিকেন নেকের নিরাপত্তা এবং সেভেন সিস্টার্সের নিরাপত্তার জন্য বাংলাদেশের সাথে কোনোভাবেই সম্পর্ক খারাপ করা যাবে না। আর এখন যদি বাংলাদেশে এরকম সুন্দর সরকার আসে, তবে কূটনৈতিকভাবে সমাধান হবে সমানে সমান। সর্বদা একটা ভয়ের মধ্যেই থাকতে হবে ভারত সরকারকে। এই জায়গায় ভয়ের আরেকটা কারণ আছে, যেটা আন্তর্জাতিক রাজনৈতিক খেলা। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সরকার গঠন করে, তবে পশ্চিমা মহলের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়ার কথা, বিশেষ করে আমেরিকার সাথে। গত 2023 সালে আমেরিকা শেখ হাসিনা সরকারের পরিবর্তনের জন্য ব্যাপক চেষ্টা করে, কিন্তু ভারতের জন্য সেটা করতে পারে না। সেই সময় বাংলাদেশ ইস্যুতে আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়। সেই সাথে ইউক্রেন রাশিয়া যুদ্ধেও ভারত কিন্তু আমেরিকার কথা না শুনে রাশিয়া থেকে তেল আমদানি করে, এতে আমেরিকা অখুশি হয়। এসব কারণে বাংলাদেশ ইস্যুতে ভারতকে হালকা চাপের মধ্যে রাখতে চাইবে আমেরিকা। এইটাও কিন্তু ভারতের জন্য একটা ভয়ের ব্যাপার। আর এসব কারণেই বাংলাদেশে হাসিনার পতনের পরপর ভারত এত বেশি উদ্বিগ্নতা দেখাচ্ছে। ভারতের মানুষও অনেক বেশি টেনশনের মধ্যে আছে।